15 ঘন্টার খাটুনি শেষে আমার স্ত্রী যখন ভিজে একাকার হয়ে বাড়ি ফিরল, রাতের খাবারের নামে তার পাতে তুলে দেওয়া হলো অবহেলার উচ্ছিষ্ট খাবার। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই মা ঝাঁঝিয়ে উঠে বললেন, এই বাড়িতে আগে পরিবারের পুরুষেরা খায়, তারপর বাড়ির বউরা। খাবার থাকলে বাকিরা খাবে। স্ত্রী চুপচাপ থালার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর খুব আস্তে করে বলল, এটা কি আমার রাতের খাবার, নাকি কুকুরের জন্য বেঁচে থাকা উচ্ছিষ্ট? কথাটা শুনে ডাইনিং টেবিলে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতাও বেশিক্ষণ টিকল না। বড় ভাবি ঠোঁট বাঁকিয়ে হাসলেন, আর মা বিরক্ত মুখে অন্যদিকে তাকিয়ে রইলেন। আমি তখন আমার হুইল চেয়ারে বসে সব কিছু দেখছিলাম। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের অসহায়ত্বের চেয়েও প্রিয় মানুষের অপমান বেশি কষ্ট দেয়। সেদিন ঠিক আমার তেমনটাই হয়েছিল। আমার নাম ইমরান। 5 বছর আগ পর্যন্ত আমি ছিলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। ছোট্ট সংসার ছিল আমাদের। ভালোবেসে বিয়ে করেছিলাম নীলাকে। পরিবার রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছিল। বিয়ের 2 বছরের মাথায় আমাদের ঘর আলো করে একটি ছেলে জন্ম নেয়। মনে হয়েছিল জীবনের সব সুখ বুঝে একসঙ্গে এসে ধরা দিয়েছে। কিন্তু সুখ কখনো কখনো খুব অল্প সময়ের অতিথি হয়। ছেলে জন্মের কয়েক মাস পর অফিস থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হই। আমার 2 পা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে দীর্ঘ চিকিৎসার পরও আর স্বাভাবিকভাবে হাঁটতে পারিনি। একদিন সব বদলে গেল। যে মানুষটা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলতো, সে মানুষটাই অন্যের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে গেল। শুরুতে সবাই সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু সময় যত গড়াতে লাগলো, সহানুভূতি তত কমতে শুরু করলো। কারণ একটা বিষয় মানুষ সহজে ভুলতে পারে না, আর সেটা হলো টাকা। যে মানুষ উপার্জন করতে পারে না, তার মূল্য অনেকের চোখে কমে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার ভাই ব্যবসা করত, তার আয় ভালো ছিল। বড় ভাবিও চাকরি করতেন। ফলে বাড়ির সব সিদ্ধান্ত, সব গুরুত্ব, সব সম্মান তাদের ঘিরেই আবর্তিত হতো। আর আমি ছিলাম পরিবারের এক কোণে পড়ে থাকা অপ্রয়োজনীয় মানুষ। মাঝে মধ্যে মনে হতো আমি নয়, আমার হুইল চেয়ারটাই যেন এই বাড়ির সদস্য। আমার স্ত্রী নীলা চাইলেও অনেক আগে আমাকে ছেড়ে চলে যেতে পারত। তার বাবা মা বহুবার তাকে বলেছিলেন, মা, তোর বয়সই বা কত, সারা জীবন এভাবে কষ্ট করে কাটাবি কেন? কিন্তু নীলা প্রতিবার একই উত্তর দিত, আমি মানুষকে ভালোবেসে বিয়ে করেছি, তার সুসময়কে না। এই একটা বাক্য শুনলেই আমার চোখ ভিজে উঠত। সংসার চালানোর জন্য শেষ পর্যন্ত নীলাকেই কাজে নামতে হলো। কাছের একটি ছোট প্রাইভেট হাসপাতালে রিসিপশনিস্টের চাকরি পেল সে। বেতন খুব বেশি ছিল না, কিন্তু সেই সামান্য টাকাই আমাদের বেঁচে থাকার ভরসা হয়ে দাঁড়ালো। প্রতিদিন ভোরে বের হতো, কখনো সকাল শিফট, কখনো রাতে। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তারের নির্দেশ, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, সব কিছু সামলে রাত করে বাড়ি ফিরত। কিন্তু বাড়ি ফিরেও তার শান্তি ছিল না। মায়ের চোখে সে ছিল সংসারের বউ, যে যথেষ্ট কাজ করে না। বড় ভাবির চোখে সে ছিল পরিবারতীয়, যে পরিবারের বোঝা। আর আমার বড় ভাইয়ের কাছে আমরা ছিলাম করুণার পাত্র। সেদিনও সারাদিন টানা বৃষ্টির মধ্যে কাজ করে নীলা বাড়িতে ফিরেছিল। তার ওড়না থেকে তখনও পানি ঝরছিল, কিন্তু কেউ তাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। বরং রান্নাঘরে এক কোণে রাখা ঠান্ডা শুকিয়ে যাওয়া ভাত আর দুপুরে বেঁচে থাকা তরকারি তার জন্য আলাদা করে রাখা হয়েছিল। আমি দূর থেকে সব দেখছিলাম। নীলার চোখে কষ্ট ছিল, কিন্তু প্রতিবাদ ছিল না। হয়তো দীর্ঘদিনের অপমান মানুষকে নীরব হতে শিখিয়ে দেয়। সে ধীরে ধীরে থালাটা সরিয়ে উঠে দাঁড়ালো। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ঘরে চলে যাবে, কিন্তু ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। রাত প্রায় 10:30। এত রাতে কে এসেছে সেটা ভেবে সবাই অবাক হয়ে দরজার দিকে তাকালো। বড় ভাই দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোককে দেখে তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। ভদ্রলোকের হাতে ছিল একটি কালো ফাইল, আর তিনি ঘরে ঢুকেই সোজা নীলার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। হাসপাতালের মালিক স্যার আপনাকে কাল সকালেই দেখা করতে বলেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নীলা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। আর তখনও কেউ বুঝতে পারেনি এই রাতে সেই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে পুরো গল্পটাই বদলে দিতে চলেছে।